বা না মানে চুল পাকার পরও তো দেখি হাওয়ায় তেগিরি সারেননি। এখন কি আমার রুমের বাহিরে ডু নট ডিস্টার্ব লিখে রোমান্স করতে হবে, নাকি অন্যের ভালোবাসা দেখে অ্যালার্জি হচ্ছে? কিরমিরিতে চুলকায়? আমার কাছে কিন্তু ওষুধ আছে, আমি আবার কিরমিরির ডাক্তার। ফারাজ আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগে চিত্রা তার মুখ চেপে ধরল। লোকটার মুখ তো মুখ নয়, একেবারে অবাধ্য বন্দুকের নল, যখন তখন গলি ছোড়ার স্বভাব। মার্জিয়ার প্রতিবেশী নাহারের মা বিবি হাসুনি বুড়ির বয়স হয়েছে, লাঠিতে ভর দিয়েই চলাফেরা করেন, কিন্তু বয়সে তাকে শান দিতে পারেনি। যদিও কানের সমস্যাটা বড্ড বেড়েছে, 3-4 বার একই কথা বলার পর বোঝে। আর সেই কিনা আজ সকাল সকাল হাজির হয়েছে চিত্রার বর দেখতে। দরজা ঠেলে বটে ঢুকেছে, কিন্তু যে পরিস্থিতিতে পড়তে হলো তা হয়তো কল্পনাতেও ছিল না। ফারাজের কথা শুনে তার প্রতিক্রিয়া এতক্ষণে আগুনের ফুলকির মতো হওয়ার কথা ছিল, তবে হয়নি, কারণ সে বেচারি কানেই শুনতে পান না। ফারাজের মুখের কথা শুনে চিত্রার লজ্জায় খাটের কোণে গিয়ে দাঁড়ায়। বুড়ির সামনে এমন নির্লজ্জ কথা বলার পরও সে দিব্যি হাসছে। হাসুনি ফারাজের সামনে এসে বলল, শরীর তো এক্কেরে ফিটফাট তোর ব্যাডার চিত্রা, এককারে খাসা জোয়ান মরদ পাইছত। ফারাজ চিত্রার দিকে তাকালো। চিত্রার চোখের ইশারায় হাসুনির কানে না শোনার ইঙ্গিত বুঝিয়ে দিতেই ফারাজ হেসে বলে উঠল, ওরে বুড়ি, তোমার শোনাই সমস্যা, মাগার তুমি কিন্তু আমাকে ঠিকই চিনেছ। পুরাই খাসা আমি। তোমার নাতনি তো লোড নিতে পারে না, ওকে ডিভোর্স দিয়ে চলো, তোমার সঙ্গে হাড্রু মাস্টার শাড়ি। কি খাসির মাংস খাইবা? হাসুনি হতভম্ব হয়ে চিত্রার দিকে ফিরল। এই চিত্রা, তোর মামি এমন খাটাস কেন? তোর বেডারে মাংস রান্দা খাওয়াই নাই কেন? ফারাজ হাসি আটকে রাখতে পারল না, সে পড়ল খাসা আর শুনল খাসি। ফারাজ হো হো করে হেসে বলে উঠল, ওনাকে সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে ঘর থেকে বিদায় করো প্রিয়তমা, আমার এখনও তোমার সঙ্গে লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা করা বাকি। চিত্রার আর কিছু বলতে হলো না, হাসুনি নিজেই উঠে গেল। উঠে চিত্রার কানের কাছে গিয়ে হিসে কিছু একটা বলে তবা কাটতে কাটতে রুম থেকে বিদায় নিল। লজ্জায় চিত্রা মরি। কী রে, বউ থেরাপির সময় তো এমন লজ্জা পাও না? আর এই বুড়ি কি এমন বলল যে মুখে ন্যাচারাল ব্লাশন চলে এসেছে? ও মা, আপনি ব্লাশনও চিনেন? খুব অভিজ্ঞতা আছে মনে হয়। অভিজ্ঞতা তো মানুষের কত কিছুতেই থাকে না বউ, আস্তে আস্তে সব কিছুতেই অভিজ্ঞতা লাভ করতে করতে মানুষ অভিজ্ঞ হয়ে যায়। এটা পারফরমেন্স দেখলেই তো বুঝে যাওয়ার কথা। ফারাজ। চিত্রা চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু ফারাজ তুমল না। এভাবে ডেকে অবলা ছেলেটাকে আর উত্তেজিত করবেন না বিবিজান, পরে আমি ধরলে আপনার 14 জেনারেশন এসে আমাকে বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে না। ফারাজ উঠে যায়, শরীর ব্যথা করছে, গোসল করতেই হবে। সে ট্রাউজারের ফিতায় হাত বোলাতে বোলাতে বলল, আর ফিতাটা ঠিক আমার জবানের মতো হুটহাট খুলে যায়। তুমি আবার অন্য কিছু ভেবো না, ফিতার চাবি তোমার হাতে, কিন্তু জন্মের আগেই দিয়ে রেখেছি। অন্য নারী দেখে খুলে যাওয়ার আশঙ্কার তো দূরের কথা, আশঙ্কার অবধি নেই। বেশি খারাপ আপনি। জাস্ট ফর ইউ। একটা চুমু দাও, কসম বউ ভালো হয়ে যাব। ট্রলারের দমবন্ধ পরিবেশ, ছাদ ঢেকে রাখা, বাতাস আসার সুযোগ নেই। সেখানে একসঙ্গে অনেকগুলো মেয়ে পড়ে আছে। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা তাদের চোখে স্পষ্ট। এরা সবাই পাচার হবে। এদের মধ্যকার এক একজনের ভাগ্য এক এক রকম। এই যে যেমন কেউ কেউ সাধারণ নারী থেকে দেহ বিবশী, কেউ দাসী, আবার ভাগ্য ভালো থাকলে কেউ ওপরে উঠতে পারে। এই ধরো কোনো ক্রেতা এদের মধ্যকার কাউকে পছন্দ করে ফেললো, ভালোবেসে বিয়ে করে ফেললো, তখন কি মেয়েটার কপাল খুলবে না? সোহান একবার সবগুলো মেয়েকে গুনে নিল, এরপর সিফাতকে উদ্দেশ্য করে বলল, রাতে যে এটারে আনা হয়েছে ওইটা কোনটা? সিফাত আঙুল তুলে ইশারা করলো একেবারে শেষের দিকে পড়ে থাকা মেয়েটার দিকে। সোহান সেই দিকে তাকায়, চোখের সামনে চুল পড়ে আছে, চেহারা দেখা যাচ্ছে না মেয়েটার। অরে তোল, চেহারাটা দেখি। সিফাত গিয়ে মেয়েটাকে টেনে হিঁচড়ে জাগায়।
কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছিল। হুঁশ ফিরতেই পিট পিট করে একবার তাকায় মেয়েটা, চারপাশে একবার চোখ বুলিয়ে ঢুকরে কেঁদে ওঠে। আকুতি করে বলল, আমারে সায়রা দেন ভাই, ভিক্ষা দেন, আমার নানিটা রাস্তায় পইরা আছে, আমার মা নাই, বাপে অ্যাক্সিডেন্ট করছে, নানিরে নিয়ে ঢাকা যাইতে হইব, সাইরা দেন। কাঁদতে কাঁদতে ভিতরটা শুকিয়ে আসছে মেয়েটার, গলাও আসার প্রায়। কি নাম? মনিরা। সোহান কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটার ভয়াত চোখের দিকে একবার দেখে বলল, ওরে সাইরা দিস, মুক্তি দিয়া দিস। সিফাত হতভম্ব, ভাই কি বলতেছেন? রাতে টিলার আসবো, মাল বুঝাইয়া দিতে হইব। সোহান মৃদু হেসে বলল, সেটাই তো, রাতে তো এই মাইয়া আমাগো হাত থেকে মুক্তি পাইবই, পরে কই কার হাতে পড়লো গোনার সময় নাই গে। ও সেটা কইবেন তো। আচ্ছা ভাই, মাল তো রাতে ডেলিভারি দিব, দিনে না হয় ওর লগে আপনি একটু। সোহান তীব্র দৃষ্টিতে তাকালো, বারবার এইসব কষ কেন? নারী প্রচার করি বলে কি নারীর প্রতি দুর্বল? সোহান 12 ঘাটের পানি খায় না, যারে মনে ধরে কেবল তার প্রতি দুর্বল হইব। কুত্তার মতো সবখানে মুখ দেওয়ার স্বভাব আমার নাই। সোহান চলে গেল, তবে যাওয়ার আগে সিফাতকে বলল, কাজ যেটা করতে বলেছি সেটা হইছে? যে, তাইলে এবার ফারাজ এলাহির সঙ্গে সাক্ষাৎটা কইরাই ফেলাই। কি কস? ভাই সত্যি করবেন? সকালের স্নিগ্ধ ঝলকানিতে নদীর পাড়ে প্রশান্ত এক দৃশ্য উদ্ভাসিত হয়েছে। নদীর জলের পৃষ্ঠে সূর্যের মৃদু প্রতিফলন, শীতল হাওয়া নদীর গায়ে মৃদু স্পর্শ দিয়ে বয়ে চলেছে। ওপারে সুপারি গাছের সারি সগর্বে দাঁড়িয়ে রয়েছে। নৈসর্গিক সেই দৃশ্য। বাতাসের দোলনে পাতাগুলো মাঝে মাঝে হয়তো নেচে উঠছে। আকাশে বকের দল স্বচ্ছ নীরে ভেসে বেড়াচ্ছে, ঠিক যেন হাওয়ায় ভাসানো শুভ্র মেঘমালা। নৌকায় থাকা জেলেরা তাদের পরিশ্রমী হাতের টানে মাছ ধরার কাজে নিমগ্ন। একটি মাছরাঙা পাখি নিজ শব্দে নৌকার এক কোণে বসে আছে, হয়তো ক্ষুধা নিবারণের অপেক্ষা। ঘোড়া উত্রা নদীর তীরে লাশ পাওয়া গিয়েছে। লোকজন লাশ দেখার জন্য ভিড় করেছে। মানুষের সংখ্যা বাড়ছে। মিজান সাহেবের লাশ বলে কথা। কারা তাকে খুন করেছে কিংবা এসব কাদের কাজ গ্রামের লোকেদের তা জানা নেই। চিত্রার বাড়ি শিমুলতলা, বাড়ির কাছ দিয়েই ঘোড়া উত্রা নদী বয়ে গিয়েছে। চিত্রা মিজান সাহেবকে শেষবারের মতো দেখতে আসবে না তা কি কখনো হয়? শত হলেও তো মিজান সাহেব সেই রাতে এমন কাণ্ড না ঘটালে কারো আসল রূপ চিত্রার সম্মুখে উন্মোচন হতো না। ফারাজকে একবার বলা মাত্রই সে চিত্রাকে নিয়ে এখানে এসেছে। চিত্রা একবার দূর থেকে উঁকি মেরে দেখেছে, কাছে যাওয়ার সাহস তার হয়নি। ভয়ানক মৃত্যু, এমন মৃত্যু যেন শত্রুরও না হয়। জবাই করা লাশ, মাথা আর শরীর আলাদা হয়ে পড়ে আছে, জিহ্বা বেরিয়ে আছে, তাতে পেরাক গেঁথে দেওয়া হয়েছে। রাতে বোধহয় লাশ এখানে ফেলে রাখা হয়েছে, তাই দেহটা ইতিমধ্যে পোকায় খাওয়া শুরু করেছে। কি গন্ধ! চিত্রা শুধু দূর থেকে পা দুটো দেখতে পেয়েছে, তবে ফারাজের ভয় ডর নেই। সে একেবারে কাছে গিয়ে লাশটা দেখেছে, অনেকক্ষণ যাবৎ চেয়ে চেয়ে দেখেছে। অভ্র গিয়ে লাশ দেখেনি। তার নাকি এসব দেখলে খারাপ লাগে, রাতে অস্বস্তি বোধ হয়, ঘুম আসে না। তাই সে গাড়ির সামনেই দাঁড়িয়েছিল। চিত্রা গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফারাজ পুলিশের কাছে দাঁড়িয়ে কী সব কথা বলছে। চিত্রা সেই সব বিষয়ে আগ্রহ নেই। চিত্রা গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফারাজ পুলিশের সঙ্গে দাঁড়িয়ে কী সব কথা বলছে। চিত্রার সেই সব বিষয়ে আগ্রহ নেই, তবে তার এখন ভয় হচ্ছে। হুট করে খুনের পর খুন, এসবের অবসান কোথায়? এসব বন্ধ হবে কবে থেকে? শেষ হবে কবে থেকে? ফারাজ একবার দূর থেকে চিত্রার দিকে তাকালো, তারপর আবার পুলিশের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। চিত্রা অস্থির হয়ে অভ্রকে বলল, এখানে আর কতক্ষণ দাঁড়াতে হবে? ভাই এলেই রওনা হব। অভ্র আশ্বস্ত করল। চিত্রা অস্বস্তি বোধ করছে। অভ্র তা বুঝতে পেরে বলল, আপনি চাইলে গাড়িতে গিয়ে বসতে পারেন, অথবা চলুন, ওই পাশে বসার জায়গা আছে। চিত্রা একটু ভেবে রাজি হয়ে মাথা নাড়ালো। অভ্র সঙ্গে চলতে উদ্যত হলো। ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধা হুড়মুড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরল। কালুর বাপ, আমি আর এমন করুম না, নেভার। ইউ গো হাউস প্লিজ।
অভ্র পুরোপুরি হতভম্ব। এই মহিলাকে কেন তাকে এমন করে ধরেছে? এই ছাড়ুন, আমি কুদ্দুসের বাপ, কালো ফালুর কিছু না। বৃদ্ধা কান্না জুড়ে দিল। অভ্রর হাত আরো শক্ত করে ধরে বলল, লেটেল এগ্রি করছি বইলাই কি ইউ আরে গভর্নমেন্টকে বিয়া কইরা কুদ্দুসের ফাদার হয়ে যাইবা? গো হাউসে। চারপাশের লোকজন হইচই শুনে তাদের দিকে তাকালো। কৌতূহলী দৃষ্টিতে অভ্র আর বৃদ্ধার দিকে তাকিয়ে রইল সবাই। অভ্র কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিত্রার দিকে তাকালো। ভাবি, এই ইংলিশ পাগলের হাত থেকে আমাকে বাঁচান। চিত্রা হতভম্ব। এই বৃদ্ধা এমন করছে কেন? সে শান্তভাবে বলল, দাদু, নিশ্চয়ই আপনার ভুল হচ্ছে। বৃদ্ধা মুহূর্তেই খেপে উঠল। ভ্রু কুচকে চিত্রাকে ধমক দিল, শ্যাট আপ স্টুপিড গার্ল, দিস ইজ মাই কালুর বাপ, ইউ দূরে গিয়ে আমার। কি একটা বিপদ, মানে দুনিয়ার সব বিপদ কি অপর কাঁধেই ঝুলে? ফারাজ ভাই, হেল্প মি, পুলিশ বাঁচান আমাকে, আমার এখনো বিয়ে হয়নি। এই বলি, ছাড় ছাড় কইলাম। ফারাজ আসার আগেই সেখানে একটা মেয়ে দৌড়ে এসে সেখানে উপস্থিত হয়। বৃদ্ধাকে পেছন থেকে ধরে বলে, আরে দাদি, বাড়ি চলো, কালুর বাপ বাড়িতে গেছে, জলদি চলো। অভ্র মেয়েটার দিকে তাকায়। মহিলার পেছনে থাকায় দেখতে পাচ্ছে না। মেয়েটা অন্যদিকে খেয়াল নেই, সে ব্যস্ত মহিলাটিকে নিয়ে। নু, এটাই মাই কালুর ফাদার। আরে আপা, জলদি আপনার মেন্টাল দাদিকে আমার হাত ছাড়তে বলেন, আমার আবার 1 নাম্বার ধরেছে। আসলে আমার দাদুর মাথায় একটা সমস্যা আছে, যাকে তাকে দেখলে কালুর বাপ মনে করে। মেয়েটা আবার সামনের দিকে এগিয়ে আসতে অভ্র তার দিকে তাকায়, মেয়েটাও তার দিকে তাকায়। দুজনের চক্ষু চরক গাছ। উভয়ের মুখ থেকে একসঙ্গে বের হয়, শালা তুই, শালি চুন্নি। গাড়ির মধ্যে নীরবতা, কেবল সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা চিত্রার দৃষ্টিতে এক ঝাঁক নীরব অভিমান জমে আছে। ফারাজ তার পাশে, সিগারেট ঠোঁটে রেখে নিষ্পৃহ ভঙ্গিতে সে চিত্রাকে বলল, আহারে, তোমার সেই না হওয়া কালো বুড়োর শোকে পাথর হয়ে গেছে দেখি, সো চ্যাট। চিত্রা এক ঝটকায় তার দিকে তাকালো, চোখে স্পষ্ট রাগ। এসব বলে মন ভরতে পারবেন না, দারাজে লাজি। এই এই বউ, নাম নিয়ে ছিনিমিনি খেলবে না বলে দিচ্ছি, পাওয়ার পয়েন্টে গিয়ে লাগে কিন্তু। চিত্রা মুখ ভেঙচি কাটে। ফারাজ নির্বিকার ধোয়া উড়িয়ে গুনগুন করে সে গান ধরে, আদরে সোহাগে মনটা ভরে দেবরে, ভালোবাসো যদি আমারে। গান থামিয়ে জলদি জিব্বা কাটে ফারাজ। বাল সোহাইগার জ্বালায় গান গেয়েও শান্তি নেই। ম্যাঙ্গন্না দিয়ে সবখানে টপকায়। চিত্রার বিরক্তি দ্বিগুণ বেড়ে গেল। সে ধীর গলায় বলল, ভালো মানুষ হতে এত কিসের জ্বালা? খোঁচাখুচি না করলে পেটের ভাত হজম হয় না। ফারাজ কাঁধ ঝাঁকালো। চিত্রার কথাগুলো তার কাছে একদম অর্থহীন। ভালো মানুষ তো ছোট লোকেরা হয়, দেশে তো ভালো মানুষের দাম আছে। তুমি নিজে ভালো মানুষ বলো তো? তোমার না হওয়া কাইল্লা পাঠার মতো দেখতে বুড়োটা মরিচ কিনতে যে চলে গেল, কই এক ফোঁটা জলও তো তোমার চোখ দিয়ে বেরোলো না। আমি তো আরও অভ্রকে দিয়ে নতুন 1 বক্স টিস্যু কিনে আনিয়েছিলাম। ধ্যাত, টাকাটায় গিয়ে পানি মেয়ে। চিত্রা তীব্র চোখে তাকালো ফারাজের দিকে। ফারাজ এলাহি যে এত হিসেবি মানুষ জানতাম না তো। হৃদয় এত ছোট। ফারাজ আবারও হেসে বলল, হৃদয় আমার বিশাল বউ, তবে তোমার দেখার দৃষ্টি ছোট, তাই বিশালতা দেখতে পাও না। তুমি বল ছোট লোকই কারবার করো, দিস ইজ নট ফেয়ার। চিত্রা ঠোঁট কামড়ে রাগ সামলানোর চেষ্টা করলো। আচ্ছা, এত যে মানুষকে কিরমিরের কথা বলেন, আমার তো মনে হয় একগাদা আপনার পেছনেও আছে। ফারাজ মিটমিট করে হাসলো। শুধু পেছনের কথা বলছো কেন? সামনেও দেখার মতো অনেক কিছুই আছে। চিত্রা সামনের সিটে বসে থাকা অভ্রর দিকে তাকালো। অভ্র কোনো ভ্রুক্ষেপ করলো না, বরং হাত নাড়িয়ে বলল, আমি কানে শুনতে পাই না ভাবি, কিছু শুনিনি, আপনারা চালিয়ে যান। চিত্রার মেজাজ চড়ে গেল। এই লোককে ভালোবাসবে কিভাবে? এই লোকের মাথায় আসলেই গণ্ডগোল আছে। সে রাগে নিজেকে ফারাজের থেকে আরো দূরে সরিয়ে জানালার দিকে গা ঘেঁষে বসল। ফারাজ আলতো করে চিত্রার ঘাড়ে হাত রাখল। এভাবে দূরে গিয়ে কি আমাকে নিজের কাছে আসার ইঙ্গিত দিচ্ছ? সাবধান বউ, ভোল্টেজ বেড়ে গেলে কিন্তু BMW হোক বা ঠেলা গাড়ি, কোনো কিছুই মানব না। আমি ফারাজ সব জায়গাতেই সব কিছু করতে পারি। চিত্রা মুখ চেপে রাগে ফুসফুস করতে লাগলো। ফারাজ তখন চোখ মেরে পড়ল।
আরে বলদি, কাছে আয়। আমি কাছে আসলে কিন্তু আজ গাড়িতেই কাঁদতে হবে। এই কালু কুদ্দুসের বাপ, টিস্যুটা পেছনে পাস করতো। নতুন ছেলে পেলে কিছু লাগবে, যাদের কাজ হবে ভোরের ট্রলার থেকে মাছ তোলা। এসব কাজের জন্য অল্প বয়সী ছেলে হলেই চলবে, কাজ তেমন একটা কঠিন নয়। এই তো ট্রলার থেকে 2 হাতে মাছ ছুঁড়ে ফেলবে পাড়ের চাতালে। রাজন রোশন সকাল সকালই আজ আড়তেই চলে এসেছে। তাদের দেখতে আসার লোকের অভাব নেই। এর একটা কারণ আছে। এলাহি বাড়ির মানুষ দয়াশীল, অত্যন্ত ভালো মনের মানুষ। তাদের আগে পিছে থেকেও মানুষ উপরে উঠে গিয়েছে। যদিও রাজন কথায় কথায় একটু রেগে যায়, অশ্রাব্য ভাষায় বাপ মা তুলে গালাগাল দেয়, তবুও লোকের আপত্তি নেই। মন মেজাজ বেশি খারাপ থাকলে তো কখনো কখনো শটাশট চর থাপ্পড় বসিয়ে দেয়, তবুও মানুষ তাকে ভালোবাসে। ওই যে টাকা পায় তো। মাছের আড়তটা আজকে জমজমাট। সদ্য ধরা মাছের কাঁচা গন্ধ চারদিকে ছড়িয়ে আছে। বিশাল এক চাতাল, চারপাশে পানিতে ভিজে থাকা কাঠের পাটাতন, যেখানে সারি সারি বাঁশের খাঁচা আর প্লাস্টিকের বাক্সে মাছ রাখা হয়। ট্রলারগুলো নদীর খোলা জলে দুলতে দুলতে এসে ভিড়তে পারে। মাঝে মাল্লারা কোমর পর্যন্ত পানি ভেঙে মাছ নামাচ্ছেন। আড়তের এক পাশে বসে আছেন পাইকাররা, মোটা গামছা কাঁধে ফেলে হাতে লম্বা কাঠি নিয়ে মাছ দেখছেন। কেউ কেউ দরদাম করছে, কেউ কেউ বড় ঝুড়িতে বরফের চাপায়ের নিচে মাছ সাজিয়ে নিচ্ছে। ছেলেপেলেরা চোখের পলকে ট্রলার থেকে মাছ তুলতে মাটিতে সজোরে ছুঁড়ে দিচ্ছে। একটা চিৎকার উঠে, এই যে পাঙ্গাস মাছগুলো সরাও। আরেকজন বলে ওঠে, বড় মাছটা দে, ওটা আলাদা কর। লোকজন ব্যস্ত, কেউ টাকা গুনছে, কেউ হিসেব লিখছে খসখসে খাতায়। হালকা আলোয় মাছের উজ্জ্বল আশ চিকচিক করে লালচে রক্ত আর বরফ গলে গলে চারপাশ ভিজে যাচ্ছে। আরতের হিসাব নিকাশের দায়িত্ব মুশফিক রহমানের। এখানেই তার কর্মস্থল। প্রতিদিনের মতো আজও ব্যস্ত সে। রাজন এসে বসতেই মুশফিক 1 কাপ চায়ের জন্য নির্দেশ দিলেন। চা খামো না? রাজন নির্লিপ্ত কণ্ঠে বলল। কাম কেমন চলতেছে? মোটামুটি, মুশফিক সংক্ষেপে জবাব দিল। মোটামুটি কেন? মানুষ মাছ খাওয়া ছাইরা দিছে নাকি? রাজনের কণ্ঠে কৌতূহল। না ভাই, তেমন কিছু না। মাছের বাজার তো এমনই, ভালো মন্দ মিলাই এই চলে। সব মিলাই আলহামদুলিল্লাহ। তবে ভাই, পদ্মার ইলিশ আইছে। রাজন খানিকক্ষণ চুপ থেকে বলল, বড় 10টা ইলিশ বাড়িতে পাঠাইয়া দিস। আচ্ছা ভাই। মুশফিক একটু ইতস্তত করে থামল, তারপর নিচু স্বরে বলল, ভাই। রাজন হাত তুলল। মিজান সাহেবের খবর জানি, তোর বলা লাগবে না। আর কে তারে টপকাইছে তাও জানি। তুই তোর কাজে যা, খাতায় যেন হিসাবের গড়মিল না হয়। মুশফিক মাথা নাড়িয়ে চুপ করে গেল। রাজনের চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কারণ এই শহরে উত্থান পতন হার জিত সবই তার জানা, সবই তার হাতের মুঠোয়। তাই এসব নিয়ে সে চিন্তা করে না। কিন্তু মিজানকে মারা ঠিক হয়নি, তার ঘাটতি পূরণ হবার নয়। বিছানায় শুয়ে পায়ের উপর পা তুলে ফোন ঘাটছে নিহান। ফারিয়া আজ একটা সুতির শাড়ি পরেছে। উজ্জ্বল গড়নের অধিবাসীদের একটা সুবিধা আছে, যেই রঙে গায়ে জড়াক না কেন ফুটে ওঠে। এই যে পেয়ারা মাখা খাও। পেয়ারার প্লেটটা ফারিয়া নিহানের দিকে এগিয়ে দিতেই নিহান পূর্ণ দৃষ্টি মেলে তাকায় ফারিয়ার চোখের দিকে, উঠে বসে। পেয়ারার প্লেটটা হাত বাড়িয়ে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ায়। ফারিয়াকে একবার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে এগিয়ে আসে তার দিকে। ফারিয়া একটু আগে গোসল সেরে এসেছে। ভেজা গামছাটা খোপার মতো পেঁচিয়ে চুলে জড়ানো, তার গা থেকে স্নানের মৃদু সৌরভ ছড়াচ্ছে। নিহান ফারিয়ার কাছে এগিয়ে আসে, একদম কাছে এসে মুখ থুবড়ে পড়ে ফারিয়ার খোলা ঘাড়ের উপর। উষ্ণ ঠোঁট ছুঁয়ে যায় সেখানে। তারপর আঙুল চালিয়ে খুলে ফেলে খোপা বাঁধা গামছাটা, ভেজা চুলের মধ্যে আঙুল বুলিয়ে দেয়। নিজের ওজন খানিকটা ফারিয়ার গায়ে ছেড়ে দিয়ে বলে, ফারু, তোমাকে দেখলে আমার ভেতরটা এমন অস্থির হয় কেন? মনে হয় এই যে প্রথমবার দেখলাম, প্রথমবার ছুলাম। কারণ তুমি যে আমাকে একটু বেশিই ভালোবাসো। কিন্তু তোমার মতো করে এত গুছিয়ে তো আর বাসতে জানি না। তবুও তোমার অগোছালো ভালোবাসাগুলোই আমায় তৃপ্তি দেয়। নিহানের স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীর হয়। তার আঙুল শরীর বোলাতে বোলাতে রহস্যের জালে হারিয়ে যায়। এই রহস্য ভালোবাসার, এই রহস্য উন্মোচন করতে নেই, করাও যায় না। কি করছেন নি? হিস। ফারাজ চিত্রাকে বাড়ি ফিরতেই
নীরু ও রুমানা ঘর থেকে বেরিয়ে এলো। মোহনা ও নদীও নিচে নেমে এলো তাদের দেখতে। চিত্রাকে দেখে নদী খুশি হলেও অন্যদের চোখে ঠিক কেমন অভিব্যক্তি তা বোঝা গেল না। তবে মিতালির মুখে খাঁটি আনন্দের ছাপ স্পষ্ট ছিল। ফারাজ তখনও বাইরে। চিত্রা অপেক্ষা না করে বাড়ির ভেতরে ঢুকে গেল। হলরুমে তাকে ঘিরে ধরল সবাই। এতদিন পর ফিরে আসায় কেউ আন্তরিক উচ্ছ্বাস দেখালো, কেউ বা ভেতরে ভেতরে বিরক্তি চেপে রাখলো। তোমাকে অনেক মিস করেছি, নদী আন্তরিক কণ্ঠে বলল। চিত্রা হাসলো। আমিও ভাবি। দাওয়াত কেমন খেলে? চিত্রা উত্তর দিতে যাবে ঠিক তখনই নীরু মাঝখান থেকে বলে উঠল, যেমন খাওয়ার তেমনই খেয়েছে হয়তো। তার কথায় এক মুহূর্ত নীরবতা নেমে এলো। নদী কিছু বলার জন্য মুখ খুলতেই রুমানা কড়া কণ্ঠে নীরুকে থামিয়ে দিল। নীরু কার সঙ্গে কেমন করে কথা বলতে হয় সেটা মনে হয় এখনো ঠিক মতো শিখোস নেই। নীরু একটু কুণ্ঠিত স্বরে বলল, কিন্তু বড় মা। চিত্রা বিষয়টা আরও বড় হওয়ার আগেই সামলে নিয়ে হাসি মুখে বলল, না না, দাওয়াত ভালোই ছিল, বাড়িতে গিয়ে বেশ ভালোই লেগেছে। চিত্রা এক নজর মোহনার দিকে তাকায়। নীল যে ফিনফিনে শাড়ির আঁচলে মোড়ানো মোহনার শরীর, শাড়ির ফাঁক গলে তার ফর্সা কোমর স্পর্শ বোঝা যাচ্ছে। চিত্রা তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়, তবে মোহনার দিকে সে অবশ্যই ধরা পড়ে। মোহনা তার দিকে খানিকটা এগিয়ে এসে বলল, বাহ, দিন দিন তো আরো সুন্দর হয়ে যাচ্ছ দেখি। সৌন্দর্যের রহস্য কি? চিত্রা লজ্জায় পড়ে যায়, কি বলবে বুঝতে পারে না। সে মুখ খোলার আগেই পেছন থেকে ফারাজের কণ্ঠ ভেসে আসলো, রাতে ফারাজি স্পেশাল পিরিতের তেল মাখে যে, তাই। এটাই বিবিজনের সৌন্দর্যের রহস্য। দয়া করে তেল চাহিয়ে লজ্জা দিবেন না ভাবি। সবাই একসঙ্গে ফারাজের দিকে তাকায়। সকলে লজ্জায় পড়ে যায়। ফারাজের বুকের কাছে দুটো বোতাম খোলা, সাদা শার্ট পরিহিত। তার লম্বা চওড়া আকর্ষণীয় দেহিক গড়ন, চোখ ফেরানো মুশকিল। এমন পুরুষ নাকি বিয়ে করেছে হাঁটুর কাছে পড়ে থাকা এক বাচ্চা মেয়েকে। মোহনা ভেতর ভেতর দীর্ঘশ্বাস ফেলে। রুমানা বেগম ছেলের এই বেয়ারা আচরণে বিব্রত বোধ করেন। জলদি সেখান থেকে সরে যান। এই ছেলে দুদিন পর নিজ বাচ্চার বাবা হবে, অথচ এখনও এমন। আল্লাহ জানে ভবিষ্যতে এর কী হবে না হবে। এই ছেলে আর বদলাবে না। ফারাজের মাথা ভার হয়ে আছে। সারা সন্ধ্যা অফিসের কাজে ডুবে থাকার পর অবশেষে বাড়ি ফিরেছে সে। ক্লান্ত দেহ নিয়ে দরজার চৌকাঠ পেরিয়ে আসতেই চিত্রা মিতালিকে ফারাজের জন্য খাবার ও এক গ্লাস লেবুর শরবত রুমে দিয়ে যেতে বলল। তবে মিতালির এখনও কোনো খোঁজ নেই। ফারাজ কোনো বিরতি না দিয়ে সরাসরি গোসল সেরে সোলেমান এলাহির ঘরে চলে গেল। বাবার সঙ্গে তার কথা হয় কম। প্রয়োজনের বাইরে কোনো আলোচনাতেই সে স্বাচ্ছন্দ্য নয়। এদিকে চিত্রা রুম থেকে বেরিয়ে একবার উপর থেকে অন্দরমহলের দিকে তাকালো। নিচতলায় শ্বশুর শাশুড়ির ঘর। আচমকায় নিচ থেকে ডেকে উঠল কেউ, আপা নিচে নামেন, খালো আপনাকে ঘরে ডাকছে। মিতালির গলা। আসছি। সুলেমান এলাহির সামনে দাঁড়ালে চিত্রার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। এক ধরনের সংকোচ, আবার এক ধরনের আশ্রয়ের অনুভূতিও। বাবা মা না থাকায় এই পরিবারে তার সেই শূন্যতা পূরণ করেছে। রোমানা প্রায়ই তার হয়ে কথা বলে। চিত্রার মনে হয় যদি তার নিজের মা বেঁচে থাকতেন তিনিও হয়তো এমনই করতেন। যেমন করে সুলেমান তাকে আম্মা জান বলে ডাকতেন, হয়তো তার বাবা বেঁচে থাকলেও ঠিক এমন করেই ডাকতেন। চিত্রা মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে চেয়ে সিঁড়ি বেয়ে নামে। সিঁড়ি বেয়ে নামতে ভালোই লাগে, মজা পায় বেশ। তবে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় ফারাজের এলাহির কথা মনে পড়ে। কোলে তুলে সিঁড়ি বেয়ে ওপরে যাওয়ার জন্য হলে প্রতিটি মেয়ের একটা করে দারাজ ভাই থাকা দরকার। হঠাৎ করে চিত্রার সামনে এসে দাঁড়ালো কেউ। তাল সামলাতে না পেরে চিত্রা প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু তখনই তাড়াহুড়ায় একজোড়া শক্ত হাত তাকে ধরে ফেলল। ভুলবশত লোকটার নখ চিত্রার বাহুর মধ্যে গেঁথে গেল। চিত্রার মুখ থেকে একটা ভোঁতা শব্দ বেরিয়ে এলো। তবে দ্রুত সে নিজেকে সামনে তাকালো। একবার নিজের বাহুর দিকেও চোখ বুলিয়ে নিল। লোকটি তার বাহুর দিকে তাকিয়ে উদ্বেগপূর্ণ স্বরে বলল, দেখি লেগেছে তোমার? সরি, কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল না আমার, প্লিজ আমায় ভুল বুঝো না। চিত্রা জাহানের দিকে তাকালো, কিন্তু বলার আগে নিজেকে শান্ত করে মনকে প্রশ্ন করলো, সামান্যই তো লেগেছে, ইচ্ছে করে তো দেয়নি। তবুও তার চোখ জুড়ে সৃষ্টি হয় এই ব্যাকুলতার কারণ কি?